স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫, কমেছে পাশের হার ও জিপিএ-5। সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত, সবার বাড়িতে শোকের মাতম। কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পে লক্ষাধিক কর্মসংস্থান, দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। এবারে বিস্তারিত। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার শতকরা ৬২.২৫ জিপিএ-5 পেয়েছে ১,১৬,৬৭৬ জন। গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ-5 দুটোই কমেছে। সকালে দেশের শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করেছেন। এবছর সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার শতকরা ৬৪.০৫, কারিগরিতে ৫৮.২০ আর মাদ্রাসা বোর্ডে ৫৫.৪৯। ঢাকা বোর্ডে পাশের হার শতকরা ৭১.৬৩, চট্টগ্রামে ৫৯.৪৮, দিনাজপুরে ৫৮.০৫, বরিশালে ৬০.৩৫, রাজশাহীতে ৬৩.৬৭, কুমিল্লায় ৬৫.৪২, যশোরে ৬৬.২৭, সিলেটে ৫৮.৩৩ এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার শতকরা ৫৭.৩৯। ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। গত বছর পাশের গড় হার ছিল শতকরা ৬৮.৪৫, আর জিপিএ-5 পেয়েছিল ১,৩৯,০৩২ জন। এটা আমাদের ফার্স্ট বোর্ড এক্সাম ছিল, তো ওই অনুযায়ী পাশের হার আর কি কম। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরও ভালো হবে। ফ্রেন্ডসরা সবাই ভালো পাইছে আর অনেক কষ্ট করার পর এইসব হয়েছে, তাই ভালো লাগছে অনেক। রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আশানুরূপ হয়েছে। আমরা যে ভালো রেজাল্ট করতে পারছি এটা হচ্ছে স্যাটিসফাই। সব কষ্ট ভুলে গেছি আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। বাচ্চাদের কষ্ট, আমাদের কষ্ট, টিচারদের কষ্ট, সব সার্থক। অনুভূতি বোঝানোর মতো না, এটা মায়ের অনুভূতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেলা ১১টার কিছু আগে সচিবালয়ে পৌঁছান দীনেশ ত্রিবেদী। চলতি বছরের জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পূর্ব প্রস্তুতি হিসেবে রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দেখা করেন দীনেশ ত্রিবেদী। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিতে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা ওবায়দুল কাদের। এ সংক্রান্ত ফোনালাপের একটি রেকর্ড আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের আদালতে ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। জুলাই আন্দোলনের সময় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। এ সংক্রান্ত ফোনালাপের রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওই যে অফ করে দিছি গতকাল থেকে, আজকে বলে রাখছি যেগুলো শুনবে না অফ করে দিতে সাথে সাথে। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালাও পারমিশন দিয়ে রাখলাম। আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের ভাই আজকে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশের মধ্যে ১৩ জনই নওগাঁর বাসিন্দা। বাকি 2 জন নাটোরের এবং অপরজনের বাড়ি রাজশাহীর বাগমারায়। পুড়ে অঙ্গার মরদেহগুলো ফিরে পেতে এখন অপেক্ষায় স্বজনরা।
আগুনের ভয়াবহতা এতটাই যে মরদেহগুলো অঙ্গার হয়ে যায়। সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয় অন্তত 16 বাংলাদেশির। তাদের সকলের পরিচয় প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে নওগাঁয় হতভাগ্যের সংখ্যা সবচেয়ে বেশি। তারা হলেন রুবেল প্রামাণিক, কলিমুদ্দিন, মোহন, সুমন, মজিদুল, আব্দুল জলিল, ফরিদ শেখ, সাগর, শুভ, সুমন, মিনহাজুল ইসলাম, হৃদয় হোসেন ও শাহিন হোসেন। প্রিয়জন হারিয়ে এখন দিশেহারা পরিবারগুলো। যে ছিল সে তো চলে গেছে, এখন দুটা বাচ্চা আছে, শাশুড়ি আছে, নিজে এগুলো দিয়ে এখন সংসার চালানোর জন্য এখন যেভাবে করার দরকার আপনারা সেইভাবে করেন। স্বজন হারানোর শোকে প্রতিটি বাড়িতে চলছে আহাজারি। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং পরিবারগুলোর আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্বজনরা। সরকারের কাছে এইটুকু আবেদন, যেটা আমাদের যে আমার ভাই ঋণ নিয়েছিল, ঋণের ওটা একবারে যেন মওকুফ করানো হয়। 16 জন মারা গেছে, এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের আত্মীয়, নাটোরের 2 জন, একজন রাজশাহী। এ ঘটনায় নাটোরের নলডাঙ্গা উপজেলার শামীম এবং সাব্বিরও নিহত হয়েছেন। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, তারা যেন সরকারি খরচে, সম্পূর্ণ সরকারি খরচে এই লাশগুলো অতি দ্রুত বাংলাদেশে আনার ব্যবস্থা করে। ইতিমধ্যে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তাদের নিহতদের লাশ দেশে কত দ্রুত আনা যায় সেই ব্যাপারে কথা বলেছি। আমরা যোগাযোগ রাখছি। একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এছাড়া রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল নামের অপর একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে পুলিশ সদস্যের স্ত্রী ও তার 10 মাস বয়সী সন্তানকে। দুপুরে মিরসরাই উপজেলার বড় তাকিয়া এলাকার একটি হোটেল থেকে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনুল রাঙামাটির পুলিশ লাইন্সে উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, আমিনুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গতকাল দুপুরে সন্তানের জন্ম নিবন্ধন তৈরির কথা বলে স্ত্রী তাহমিনা আক্তার ও 10 মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে নিয়ে বাড়ি থেকে বের হন আমিনুল। আজ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে আমিনুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই কক্ষে তার স্ত্রী তাহমিনা আক্তার ও শিশু ফাতেমা আক্তারকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। 3 মাস 10 দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার, বাজারজাতকরণ ও পরিবহন উন্মুক্ত হচ্ছে। আজ মধ্যরাত থেকে হ্রদে নামতে পারবেন জেলেরা। তবে মাছ শিকার ও বাজারজাতকরণের ক্ষেত্রে জেলা প্রশাসনের নির্ধারিত শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে। এসব শর্ত লঙ্ঘন করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ঘিরে রাঙামাটির বিএফডিসি ঘাট থেকে শুরু করে বিভিন্ন জেলেপাড়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা ও ইঞ্জিন চালিত বোট প্রস্তুত করছেন। পাশাপাশি মাছ সংরক্ষণের জন্য বরফ, ড্রাম সহ প্রয়োজনীয় সরঞ্জামও প্রস্তুত করা হচ্ছে। হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালক সহ 2 জন। পুলিশ জানিয়েছে, সকালে কয়েকজন সবজি ব্যবসায়ী ও কর্মচারী পিকআপ ভ্যানে বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন। পথে রকুনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মসুদ আহমদ নামের একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় 4 জনকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কাশেম ও ময়না মিয়ার মৃত্যু হয়। কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক নারী পুরুষের। প্রায় 5000 কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে হাজার হাজার জোড়া জুতা। এসব জুতা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এছাড়া রপ্তানি হচ্ছে জাপান ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে।
পদ্মা, মেঘনা, যমুনার মোহনায় গড়ে উঠেছে ভৈরব শিল্পনগরী। অঞ্চলটি দেশের অন্যতম পাদুকা উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ঘরোয়া পরিবেশে তৈরি করছেন মানসম্মত জুতা ও স্যান্ডেল। সময়ের সাথে যুক্ত হয়েছে আধুনিকতার ছোঁয়া, বেড়েছে উৎপাদন। বর্তমানে এই শিল্পে প্রায় 5 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া শেষে বাস্তব অভিজ্ঞতা নিতে 5 বছর ধরে জুতা তৈরির অন্যের কারখানায় কাজ করেন তরুণ উদ্যোক্তা এরশাদ আলী আকাশ। এখন ভৈরবে গড়ে তুলেছেন নিজের জুতা তৈরির কারখানা। মাত্র 5 জন শ্রমিক নিয়ে শুরু করলেও বর্তমানে 250 জন কর্মী রয়েছে তার কারখানায়। প্র্যাকটিক্যাল যদি আপনি জানেন যে আসলে এই জুতাটা কিভাবে তৈরি হয়, কতজন লোক দরকার এবং এর মার্কেটটা কোথায় আছে, আপনি কোথায় সেলস করবেন, এটা র মেটেরিয়ালস কোথায় থেকে কিনবেন, যখন এই জ্ঞানগুলো আপনি অর্জন করবেন তখন আমার মনে হয় একজন উদ্যোক্তা প্রথমে ছোট করে শুরু করে 2000 লোকের কর্মসংস্থান বা 3000 লোকের কর্মসংস্থান তৈরি করা একটা আমার স্বপ্ন। এই উদ্যোক্তার মতো আরো অনেকেই যুক্ত হয়েছেন পাদুকা শিল্পে, গড়ে তুলেছেন মানসম্মত জুতা স্যান্ডেল কারখানা। আমি 38 বছর ব্যবসা করি। আমাদের দোকান ছিল অনেক বড়, বড় মাল বেশি বিক্রি করতাম, বেশি দামে সস্তা পাওয়া যায়, মানে রেটে আপনার সুবিধা পাওয়া যায়। ঢাকায় দেখা যায় যে পারচেস করতে 1 দিন 2 দিন সময় নেওয়া যায়, কিন্তু ভৈরব থেকে খুবই দ্রুত সময়ের মধ্যে মাল নিয়ে আসা যায়। এখানে মাল কিনে খুব ভালো টেকসই হয়, ঢাকার সাথে তুলনা করলে ঢাকা থেকে মাল ভালো হয়। ভৈরবের পাদুকা শিল্পের যাত্রা শুরু হয় 1989 সালে। এসব কারখানায় তৈরি জুতা রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ায় তাতরস্থানে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় 1 শিশুসহ অন্তত 13 জন নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার রাতে এ হামলা চালায় ইউক্রেন। রুশ কর্তৃপক্ষ বলছে, 2 দেশের যুদ্ধ শুরুর পর থেকে এ হামলা রাশিয়ার উপর চালানো অন্যতম প্রাণঘাতী একটি হামলা। এতে 39 জন আহত হয়েছে। স্থানীয় সূত্র জানিয়েছে, রাতভর চলা এ হামলা সকালেও কয়েক ঘন্টা পর্যন্ত অব্যাহত ছিল। মস্কো জানিয়েছে, হামলা চলাকালীন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 450টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। যদিও এ হামলার বিষয়ে কিয়েভ এখনও কোনো মন্তব্য করেনি। এই অঞ্চলে বেশ কয়েকটি প্রধান তেল শোধনাগার ও একটি বৃহৎ পেট্রোকেমিক্যাল কোম্পানি রয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় উপকূলে শক্তিশালী টাইফুন ডলফিন আঘাত এনেছে। ফলে সাংহাই সহ বিভিন্ন এলাকা থেকে 10 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘন্টায় সর্বোচ্চ 150 কিলোমিটার বেগে ঝড়টি ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে আঘাত হানে। 1 ঘন্টা পর ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার আঘাত হানে এটি। ঝড়ের কারণে পুরো অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু সাংহাইয়ে বাতিল করা হয় 1400টিরও বেশি ফ্লাইট। ডলফিনের প্রভাবে চীনা কর্তৃপক্ষ সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করে। সোমবার সকালে অবশ্য তা কমিয়ে ট্রপিক্যাল স্টর্মে নামিয়ে আনা হয়। খেলার খবর। ডিসেম্বরে ঢাকায় 6 জাতি আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন। আজ রাজধানীতে বিমান বাহিনীর ফ্যালকন হলে অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে সংস্থার সাধারণ সম্পাদক জানান, মাওলানা ভাসানী স্টেডিয়ামে ঘরোয়া হকিতে ব্যস্ত সূচি ফিরছে সেপ্টেম্বরে। হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি দায়িত্ব পেয়েছে প্রায় 1 মাস আগে। এই সময়ে সরগরম হয়ে উঠেছে মাওলানা ভাসানী স্টেডিয়াম। পুরো দমে চলছে এশিয়ান গেমসের প্রস্তুতি। সোমবার প্রথমবারের মতো এক ছাদের নিচে বসলো 29 সদস্যের অ্যাডহক কমিটি। সরকারে বেঁধে দেওয়া 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন সহ বিভিন্ন বিষয়ে প্রায় 1 ঘন্টা আলোচনা হয় বৈঠকে। এশিয়ান গেমসের জন্য আমাদের টিম লিডার হচ্ছে জনাব সাজেদ এ আদেল, আমাদের টিম ম্যানেজার হচ্ছে জনাব আরিফুল হক প্রিন্স। আমাদের বুন্ডেসলিগার 4টা টিমের সঙ্গে কনফার্ম হয়েছে। এছাড়া আমাদের এখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সবকিছু মিলিয়ে আর কি আমাদের আগে প্ল্যান ছিল 18টা, এখন আমরা এটাকে কাট ডাউন করে 14টা বা 15টা ম্যাচ আমরা খেলবো। আমাদের পুরো কমিটির মধ্যেই আমরা 2 জনকে দায়িত্ব দিয়েছি যে ইলেকশন কার্যক্রম জানি 90 দিনের মধ্যে আমরা সুষ্ঠুভাবে করতে পারি। দ্যাটস আওয়ার নাম্বার 1 প্রায়োরিটি। দেশের ঐতিহ্যবাহী এই খেলায় গতি আনতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে গুরুত্ব তুলে ধরেন এই কর্মকর্তা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রথম বিভাগ লিগটা চালু করতে পারি এবং আমরা একটা পূর্ণাঙ্গ 1 বছরের ক্যালেন্ডার তৈরি করে দিব। আমরা যদি নভেম্বরের মধ্যে নতুন টার্ফ স্থাপন করতে পারি, আজকে আমাদের মিটিংয়ে আলাপ হয়েছে 4 জাতি না 5 থেকে 6 জাতি নিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট ডিসেম্বরে হোস্ট করার চেষ্টা করব। উইল গো অল আউট অন দ্যাট।
তৃণমূল পর্যায়ে হকি নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে 12টি সাব কমিটি গঠন করা হয়েছে বলে জানান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। 2027 এফসি এশিয়ান কাপকে সামনে রেখে 4 জাতির একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ইরাক। আগামী নভেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশে এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন। goal.com-এর প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইরান, উজবেকিস্তান ও জর্ডানের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন। এছাড়া আরও কয়েকটি এশীয় দলের সঙ্গেও আলোচনা চলছে। বর্তমানে ইরাক ও ইরানের অংশগ্রহণ প্রায় নিশ্চিত। উজবেকিস্তানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। চতুর্থ দল হিসেবে আরেকটি এশীয় দলকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যেখানে জর্ডানও ভালোভাবে বিবেচনায় রয়েছে। 2027 সালের এশিয়ান কাপের পাশাপাশি সামনে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ মহাদেশীয় প্রতিযোগিতার প্রস্তুতিতেও এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখবে বলে মনে করছে আয়োজকরা। দক্ষিণ কোরিয়ায় প্রাক মৌসুম প্রীতি ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে 3-1 ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে মাত্র 3 মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন ম্যান সিটির মিশরীয় তারকা ওমর মারমুশ। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে 50,000-এরও বেশি দর্শকের উপস্থিতিতে ম্যাচের প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে এগিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাতে নেয় সিটি। ম্যাচের শেষ মুহূর্তে যোগ করার সময় রায়ান আইথ নুই সিটির জয় নিশ্চিত করেন। আগামী রবিবার কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে কমিউনিটি শিল্ডের মহারণে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের মুখোমুখি হবে সিটিজেনরা। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.25, কমেছে পাশের হার ও জিপিএ 5। সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশি নিহত, সবার বাড়িতে শোকের মাতম। কিশোরগঞ্জে ভৈরবে পাদুকা শিল্পে লক্ষাধিক কর্মসংস্থান, দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।